আজকে আমরা যে বিষয়বস্তু ঠিক করেছি সেটি আমরা আসলে আমাদের কাজ করতে গিয়ে এরকম ঘটনাগুলো পাই, এরকম বিষয়গুলো পাই, সেগুলোকে কেন্দ্র করে আজকের বিষয়বস্তুটা নির্ধারণ করা হয়েছে। সেটি হচ্ছে যে আমাদের যখন কোনো সম্পর্কে বিশ্বাস ভঙ্গ হয়, সেটি হতে পারে খুব শৈশবে আমার মা বাবার সাথে আমার কোনো একটা অভিজ্ঞতা হয়েছে যেখানে বিশ্বাস ভঙ্গ হয়েছে, কিংবা পরবর্তীতে আজকের ইস্যুটা, আজকের প্রোগ্রামটা আসলে আমরা করতে চাচ্ছি যে রোমান্টিক সম্পর্কে আমরা যদি কোনো একটা ইস্যুতে বিশ্বাস ভঙ্গ হওয়ার মতন ঘটনা ঘটে, আমার সঙ্গে যার রোমান্টিক সম্পর্ক সে এমন কিছু ঘটিয়ে ফেললো যে আমার তার প্রতি বিশ্বাসটা একদম সম্পূর্ণ ভেঙে গেল, তখন যেটা হয় আমি খুব ভয় পেয়ে যাই যে আমি কি আসলে ভবিষ্যতে আর সম্পর্কে ঢুকতে পারবো, আর যদি আরেকটা সম্পর্কে ঢুকি সে কি বিশ্বাসটা রাখবে। তো এই যে একটা ভীতি ঢুকে গেল, প্রচণ্ড ভয় ঢুকে গেল, সেই ভয়ের প্রভাবে আমি কিন্তু বুঝি না যে আমি পরবর্তী সম্পর্কটিকে কিভাবে ক্ষতিগ্রস্ত আমি নিজেই করে দিচ্ছি। তখন দেখা যায় যে আমি কিন্তু অবচেতন মনের প্রভাবেই, আমি ইচ্ছে করে করছি না, অবচেতন মনের প্রভাবে পরবর্তীতে আমার প্রথম হয়তো কোনো একটি প্রেমের সম্পর্ক ভেঙে গেছে, রোমান্টিক সম্পর্ক ভেঙে গেছে, বা আমার বিবাহিত সম্পর্কটাই হয়তো খুব খারাপ একটা জায়গায় চলে গেছে, আমার আর অন্য একটা সম্পর্কে যেতে ভয় লাগে। আমার মনে হয় যে আচ্ছা, যদি আবারও এরকম একটা কিছু বিশ্বাস ভঙ্গের কারণ ঘটে, হয়তো আমার পার্টনারের সাথে বিশ্বাস ভঙ্গের কিছু কারণ ঘটেছে, পার্টনার কিছু করেছে, তখন আমরা কি করি, আমরা নিজের অজান্তেই সেই সম্পর্কটিকে ক্ষতিগ্রস্ত করতে থাকি। আমি আর ব্যথা পেতে চাই না, এটা আমাকে আর নতুন করে আর ব্যথা দিক, আমি সেটা চাই না। বিশেষ করে বিয়ের আগের যে সম্পর্কগুলো হয় সেগুলোর ক্ষেত্রেই বেশি হয় জিনিসটি। বিয়ে হয়ে গেল তো আমাদের কিছু করার থাকে না, আমরা চালিয়ে যাই তবুও। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি পরিচয় করিয়ে দিচ্ছি স্টুডিওতে যারা আছে তাদের সাথে। একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ জহির উদ্দিন, তোমাকে স্বাগত। জহির একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং বেশ কিছুদিন ধরে ও পিএইচডি ডিগ্রি লাভ করেছে। ওকে অবশ্যই আমি কংগ্রাচুলেট করেছি, তাই তো। আর আছে সালমা পারভিন, সালমা একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আর ও কাজ করছে ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগেই তো কাজ করছো, আবার ব্যক্তিগত ইয়েও করো, প্র্যাকটিসও করো। তোমাকে স্বাগত সালমা। তো আজকে কে বলবে আগে, তুমি বলতে চাও? আচ্ছা, যেটা বলছিলাম যে আজকে টপিকটা নিয়ে ম্যাডাম আমি আর জহির ভাই দুজনে আসলে আলাপ করছিলাম যে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু, স্পেশালি রোমান্টিক রিলেশনটাকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বা যে কোনো আসলে কাপল রিলেশনে বিশ্বাস কিন্তু খুবই একটা বলবো যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিশ্বাস যদি না থাকে কোনো সম্পর্কই কিন্তু আমরা চালিয়ে নিয়ে যেতে পারি না। তো সেই ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গের অভিজ্ঞতা যদি আমাদের থাকে, ওইটা কিন্তু আসলে অনেকটা আমাদের জন্য ট্রমা হিসেবে কাজ করে। কারণ একটা মানুষের সাথে যখন আমরা একটা ইন্টিমেট রিলেশনে যাই, রোমান্টিক রিলেশনে যাই, তখন কিন্তু আসলে তাকে আমরা 100% বিশ্বাস করে তার সাথেই কিন্তু এগিয়ে যেতে চাই। কিন্তু আমাদের বিশ্বাস ভঙ্গ হওয়ার সাথে সাথে আমরা কিন্তু তখন প্রতারিত হই, এবং আমাদের মধ্যে কিন্তু তখন একটা ভয় কাজ করে, যেটা আপনি বললেন। এবং এই ভয় থেকেই কিন্তু আমরা মনের অজান্তে সম্পর্কগুলোকে যে নষ্ট করে ফেলি, সেটা কিন্তু আবার প্রকাশ পেয়ে যে আমাদের আচরণে। যেরকম আমরা দেখা যাচ্ছে যে অনেক বেশি কন্ট্রোল করতে চাই ওই রিলেশনটায়, যেহেতু আগের রিলেশনটা আমার হাতছাড়া হয়ে গেছে, বিশ্বাসটা আমি অর্জন করতে পারিনি, সো এখানে সবকিছু আমি আমার নিয়ন্ত্রণে রাখতে চাই। যেরকম আমরা অনেক দেখেছি যে রিলেশনে একজন পার্টনার আগে এরকম প্রতারিত হওয়ার অভিজ্ঞতা আছে, তারপর থেকে সে সবসময় পার্টনারের পাসওয়ার্ড চাচ্ছে, মোবাইল চেক করছে, কোনো পার্সোনাল বাউন্ডারি মেনটেন করতে দিচ্ছে না, সব কিছুতে সে ইন্টারফেয়ার করছে, যেটা একটা সময় পার্টনারের জন্য বিরক্তির কারণ হয়, সাফোকেটিং হয়, এবং পার্টনারই তখন বলে যে এই রিলেশন আমি চাই না। আবার অনেক সময় উল্টাও হয় যে যে ব্যক্তি আসলে এরকম ট্রমার মধ্য দিয়ে গেছে, সে কিন্তু প্রচণ্ডভাবে চায় এটা কাটিয়ে উঠে আরও কেউ একজন তার কাছে আসুক, ইন্টিমেট রিলেশনে যাক, কিন্তু অন্য পক্ষ যখন কাছাকাছি আসতে থাকে তখন রিলেশনটা তার কাছে বার্ডেন হয়ে যায়, তখন ওই ভয় আতঙ্কটা চলে আসে, এবং তখন তার মধ্যে একটা কনফ্লিক্ট হয়, অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্স কনফ্লিক্ট। একই সাথে সে অ্যাপ্রোচ করতে চাচ্ছে, রিলেশনটাকে ওয়েলকাম করতে চাচ্ছে, আর পাশাপাশি অ্যাভয়েডও করতে চাচ্ছে, কারণ ওই পেইনটা আসলে সে নিতে চায় না, আবার সে কষ্ট পাক সেটা সে চায় না। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে, ইমোশনাল একটা টার্ময়েল তৈরি হচ্ছে। আবার পাশাপাশি কিন্তু ডিপেন্ডেন্ট হতে চাচ্ছে, সে কিন্তু আঁকড়ে ধরতে চাচ্ছে, আবার ওই পক্ষ যখন পজিটিভ রেসপন্স করছে তখন কিন্তু আবার সে একটা কনফ্লিক্ট তৈরি করছে। সো
সো বিহেভিয়ারটার মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় রাগ হচ্ছে, অনেক সময় ভয় পাচ্ছে, অনেক সময় শাউটিং করছে বা কন্ট্রোল করছে, প্লাস ইমোশনালিও কিন্তু অনেক ওভারলোডেড থাকে, কারণ সে তো নিজেকে কমিউনিকেট করতে পারছে না। এবং অনেক সময় আমি দেখেছি যে টেস্ট করতে চায়, দেখি ওকে আমি কত দূর মানে খেপালে ও তারপরেও থাকবে কিনা, একটা পরীক্ষা করার একটা চেষ্টা থাকে। এটা আমি আমার মানে ইতে পেয়েছি, মানে প্র্যাকটিসে। ওকে জহির। যেটা ঘটে যে একটা সম্পর্কে যখন তিক্ততা আসে তখন কিন্তু এটা খুব প্রভাব ফেলে, একদম মানে সম্পর্কটার সাথে ওটা অ্যাটাচড হয়ে যায়। তারপরে যেটা হয় যে আমরা যখন ওই সম্পর্কটা কোনো কারণে চলেও যায়, নতুন একটা সম্পর্কে আমরা যাই, কিন্তু প্যাটার্নটা অনেক সময় থেকে যায় যে আমি এরকম জটিল অবস্থায় কিভাবে রিয়্যাক্ট করতাম, কিভাবে ভাবতাম, এই বিষয়টা থেকে যাচ্ছে। এবং আমার ইমোশনাল রিয়াকশনে একটা সন্দেহ থেকে যাচ্ছে, কারণ খুব পেইন গেছে আগে, এটা কি আমরা ট্রমা বলছিলাম একটু আগে, এটা এক ধরনের কন্ডিশনিংয়ের মতো হয়ে যায়। তো নতুন সম্পর্কটাই গেলে, এবং যদি অল্প সময়ের মধ্যে আমি এই সম্পর্কটার মধ্যে যাই, যদি আমি এই নতুন সম্পর্ক তৈরি করার আগে নিজেকে নিয়ে কাজ না করি, নিজে না ভাবি যে ব্যাপারটা কি হলো, আমার যে সম্পর্কটা ভালো গেল না, আসলে ব্যাপারটা কি। অনেক সময় আমাদের দেশে একা বের করা একটু মুশকিল, হেল্প লাগে অবশ্যই। অনেক সময় আমাদের দেশে যেটা হয় যে আমাদের মানুষগুলো এভাবে ভাবে যে ধরা যাক একজনের ওয়াইফ চলে গেছে, সম্পর্কটা তিক্ততা হয়ে, বা হাজবেন্ড চলে গেছে, প্রত্যেকেই ভাবে যে আমি ঠিক, ওর ভুল ছিল, ও একটা দুষ্ট মানুষ, আমি 100% ঠিক। কিন্তু যেটা ঘটে, একজনের একটা আচরণের ফলে আমার একটা রিয়াকশন হয়, সেটা কারণে ওর একটা রিয়াকশন হয়। আমরা এটাকে বলি ইন্টারঅ্যাকশন, যে একটা কিছুর ফলে আমি একটা কিছু করি, তার ফলে আরেকটা কিছু হয়। এই ছাপটা কিন্তু আমার মধ্যে থেকে যায় এবং এক হাতে তালি বাজে না। কাজে নিজেকে নিয়ে কাজ করার মতো, ভাবার মতো, যে দার্শনিকরা বলে নিজেকে জানুন, নিজেকে বুঝুন, এই সময়টা না দিয়ে আমরা অনেক সময় কি হয়, রাগের আগে আরেকটা সম্পর্কে চলে যাই, অথবা যে কোনো কারণে ওকে একটা শাস্তি দেওয়ার জন্য আরেকটা সম্পর্ক আমি এর থেকে ভালো করে দেখাবো। কিন্তু দেখা যায় যে ওই প্যাটার্নগুলো নিয়েই আমি গেছি। প্রথম পার্টনার আমি যেভাবে চয়েস করেছিলাম, সেই একইভাবে হয়তো আরেকটা পার্টনার আমি চয়েস করলাম। আমি তো পুরোটা বুঝে ভেবে দেখিনি আমি কি চাই, পার্টনার কি চাই, কতটুকু আমার পক্ষে করা সম্ভব, কি ধরনের মানুষ হলে আমার চলবে, এই পুরো ওয়ার্কটা না করে হঠাৎ করে কাজটার মধ্যে যায়, তখন কিন্তু এই ঝামেলাটা চলতেই থাকে। এই জন্য আমি তো অনেককেই বলি যে এরকম যদি কিছু হয়, টাইম নেন, একটু ভাবেন, এই মুহূর্তে কিছু করার দরকার নেই, ভালো মন্দ কিছু করিয়েন না, ভাবেন। এবং আপনি যেটা বলছিলেন ম্যাডাম, যে প্রফেশনাল ওয়ার্ক করলে তো খুবই ভালো, যে সম্পর্কটা নাই, অসুবিধা নাই, কিন্তু ব্যাপারটা কি হলো ভাবার জন্য আমরা যদি কারোর সাথে বসে কাউন্সেলিং নেই, একটু মাথা শান্ত হলে, মনটা শান্ত হলে, তারপর যদি আমি এটা করতে যাই। কিন্তু কাউন্সেলিং এর ব্যাপারে জাহির, আমি যেটা যোগ করতে চাই তোমার সাথে, সেটা হচ্ছে যে অনেক অল্প ট্রেনিং নিয়ে কিন্তু অনেকে কাউন্সেলিং এর সেবা দেওয়া শুরু করেছে বাংলাদেশে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো করে খোঁজ নেওয়া দরকার। আমরা কিন্তু আসলে এটা আমাদের বাংলাদেশিদের মনে হয় একটা চারিত্রিক বৈশিষ্ট্য। এই যে ডাক্তারের কাছে আমি যাচ্ছি, মানে শুধু কাউন্সিলর না, তিনি আসলে কোথা থেকে পাশ করেছেন, কত বছর ধরে প্র্যাকটিস করছেন। যেমন মানে কারো যদি সার্জারি লাগে, একজন সার্জনের কাছে যায়, তার কিন্তু জানা উচিত এই সার্জারিটা এই ডাক্তার কটা করেছেন আগে, হ্যাঁ, সেটা ডাক্তারদের ব্যাপারে। এবং একইভাবে মানসিক স্বাস্থ্য সেবা যারা দিচ্ছে, তাদের ক্ষেত্রেও আমাদের জানা দরকার যে এই মানুষটা যথেষ্ট প্রশিক্ষণ নিয়ে কাজ করছে কিনা। এবং আমরা যেটা হয় যে আমরা অনেক সময় জাতিগতভাবে আমাদের মধ্যে ভদ্রতা বোধ অনেক, আমরা কিন্তু জিজ্ঞাসা করি না আপনার ডিগ্রি কি। এটা ভদ্রতা থেকে করি নাকি আমাদের মানে অজ্ঞতা, আমি জানি না। মানে আমি যখন ডক্টরের সামনে যাই, আমার মাথায় আসেই না এটা, তো আমি তখন ভাবি যে এটা বললে মাইন্ড করবে, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু নিয়ম আছে যে আমাদের ডিগ্রিগুলো টানায় রাখার, আমাদের জানা অধিকারও আছে। হ্যাঁ, রাইট।